আলোচিত জুলাই বিপ্লবী বা জুলাই যোদ্ধা এবং নতুন রাজনৈতিক দল এনসিপির শীর্ষস্থানীয় নেতা জনাব সার্জিস এবং জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি। সাম্প্রতিক সময় তারা যে রাজনৈতিক বিপত্তির মধ্যে পড়েছেন এবং বলতে গেলে একটা অসম যুদ্ধ করতে গিয়ে প্রায় প্রতিদিনই তারা যেভাবে লাঞ্ছিত এবং অপমানিত হচ্ছেন, এতে করে আমাদের রাজনীতির যে এই মুহূর্তে যে সমীকরণ, সেই সমীকরণটি আসলে উল্টে যাচ্ছে। মূল ব্যাপার হলো, যখনই আপনি কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন, ওটা যাকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করবেন তার জন্য একটা আশীর্বাদ হিসেবে দেখা দেয়। ফলে এখন সার্জিসকে এবং নাসিরউদ্দিন পাটোয়ারিকে যেভাবে পিটুনি দেওয়া হচ্ছে, আহত করা হচ্ছে, এতে করে তারা তাদের স্ব অবস্থানে আরো বড় হয়ে যাবে। শুধু আমাদের দেশ না, পৃথিবীর যে কোনো দেশে যখনই কাউকে খুব বেশি নির্যাতন করা হয়, জুলুম অত্যাচার করা হয় কার উপর, কিংবা কাউকে মূল ট্র্যাকের বাইরে রাখার জন্য প্রাণান্ত চেষ্টা করা হয়, সেই মানুষটি সেখান থেকে বের হয়ে আসলে নেতা হয়ে যান। সেই প্রাচীন জমানাতে দাস বিদ্রোহ, প্রথম রোমানদের মধ্যে যে দাস বিদ্রোহ হয়েছিল, সেই বিদ্রোহের নেতা যেভাবে তৈরি হয়েছিলেন, একইভাবে চে গুয়েভারা, তারপর ইলিস ভ্লাদিমির লেনিন, ফিদেল ক্যাস্ট্রো, আমাদের বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ভারতে মহাত্মা গান্ধী, এই নেতাগুলো কিন্তু তুচ্ছ এবং তাচ্ছিল্য যারা করেছেন তাদেরকে তাদের মুখের উপরে মানে একটা ঐতিহাসিক জবাব দিয়ে তারা জাতির ভাগ্য বিধাতা বনে গিয়েছেন। এখনকার দৃষ্টিতে, আজকের দৃষ্টিতে যদি আপনি দেখেন, নাসিরউদ্দিন পাটোয়ারি কিংবা সার্জিস, এই দুজনের বৈশিষ্ট্য কি? সার্জিস ছোটখাটো একজন মানুষ, নাসিরউদ্দিন পাটোয়ারি একটু উঁচু লম্বা আছে। দুজনেই গ্রামের মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে এসেছেন। আর কর্মজীবনে, মানে এই জুলাই আগস্ট বিপ্লবের আগে, তাদেরকে আমরা ওইভাবে চিনতাম না। তাদের পরিবার বা যে ধরনের বায়োগ্রাফি সামনে চলে এসেছে, সেটা আমাদের সমাজের যারা প্রান্তিক জনগোষ্ঠী তাদেরই প্রতিনিধিত্ব করে। কিন্তু আপনি যদি দেখেন যে তাদের শুরুটা যেটা হয়েছিল, সকলেরই শুরু হয়েছিল মূলত জুলাই আন্দোলনের আগে, কোটা বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন। এবং সেখানে নুরুল হক নুরু বা রাশেদ, এরাও কিন্তু এই সার্জিস এবং নাসিরউদ্দিন পাটোয়ারি, এদের দুজনকে যদি আপনি নিম্ন মধ্যবিত্ত পরিবার ধরেন বা যে কোনো বিচারে আপনি তাদেরকে যদি আপনি সমালোচনা করতে চান, তাহলে নুরু এবং রাশেদকে আপনি আরো বেশি সমালোচনা করতে পারবেন। এর কারণ হলো তারা আরো প্রান্তিক পরিবেশ থেকে এসেছে। তাদের কথা, তাদের ল্যাঙ্গুয়েজ আপনি যদি পাশাপাশি বসিয়ে দেন এই চারজনকে বিতর্ক করার জন্য একটা টেবিলে যে কোনো একটা বিষয়, আপনি দেখবেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং সার্জিস, এই দুজনই যাকে বলা হয় নুরুল হক নুরু এবং রাশেদ, এদের চাইতে ভালো করবেন, খারাপ করবেন না। যদিও রাশেদ এবং নুরু এদের নেতা ছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনে। কথাটা বললাম এই কারণে যে নুরু এবং রাশেদ, তাদেরকে আওয়ামী লীগ সরকার নির্যাতন করতে 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 এখন নুরু ক্যাবিনেট মিনিস্টার, ক্যাবিনেট না মানে প্রতিমন্ত্রী, সে একজন মন্ত্রিপরিষদের সদস্য। রাশেদ বিএনপির মতো একটা বড় দলের মনোনয়ন পেল, আবার সেটা মানে পাশ করতে না পারার কারণে তাকে সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর সমস্ত রাজনৈতিক বিষয়াদি দেখার জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছে। তারা দুজন দায়িত্ব পালন করছেন, কিন্তু এখনো পর্যন্ত আপনি যদি পাশাপাশি দেখেন যে তারা মন্ত্রী হয়েছেন, সচিব হয়েছেন, কিন্তু আর্ট অ্যান্ড অ্যাটিটিউডে স্টিল আজকের দিন পর্যন্ত সার্জিস এবং নাসিরউদ্দিন পাটোয়ারি সাবলীল, আরো বেশি সাবলীল। তো কাজেই তাদেরকে যদি আপনি বারবার আঘাত করেন, তারা যে আগামী দিনে একজন বড় নুরু হবে না, নুরু দ্য গ্রেট। আর ধরেন এই রাশেদ দ্য গ্রেট বা রাশেদ দ্য বড় ভাই, আমাদের দেশে আছে না, রাফসান দ্য বড় ভাই, রাশেদ দ্য বড় ভাই, নুরু দ্য বড় ভাই, তারা যে হবে না তা কিন্তু বলা যাচ্ছে না। মূল ব্যাপার হলো যে সার্জিস কি করছে জানি না। সার্জিস ছোটখাটো, তার যে সে সাধারণত বাজে কোনো কথা বলে না, কিন্তু যাকে বলা হয়
নাসিরুদ্দিন পাটোয়ারি সে সমালোচনা করেন, কিন্তু সে কিন্তু কোনো অশ্লীল শব্দ উচ্চারণ করছে বা ওরকম হাদি যেভাবে আজে বাজে কথাবার্তা বলতো ওই ধরনের আজে বাজে কোনো কথা আমি এখন পর্যন্ত তার মুখ দিয়ে শুনি না। কিন্তু সে টু দি পয়েন্টে যে বিষয়গুলো মেনশন করে, যে বিষয়গুলো পয়েন্ট আউট করে, আর যে বিষয়গুলো জনগণের সামনে তুলে নিয়ে আসে, এগুলোর মানে যে একেবারে অসত্য, মানে এগুলো অপ্রিয়, প্রচণ্ড অপ্রিয়, অনেক ক্ষেত্রে সৌজন্যবিহীন, এগুলোর কোনো সৌজন্য নেই, আমাদের সমাজের যে প্রথা তার বিরুদ্ধে। কিন্তু সে যে কথাগুলো বলছে এগুলো যে অসত্য, এটা আমরা বুকে হাত দিয়ে বলতে পারছি না। ফলে কি হলো, যাদেরকে তিনি আঘাত করছেন নাসিরুদ্দিন পাটোয়ারি, তারা সঙ্গত কারণে কষ্ট পাচ্ছেন, গালাগালি করছেন, প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছেন। কিন্তু এই কথাগুলো শুনে বিএনপির অনেক লোক টেলিফোন করে তাকে বলছে, বেটা আরো বল, আরো বল, কি চাস, আমরা আছি তোর সঙ্গে বা তোমার সঙ্গে বা আপনার সঙ্গে, যে যার সঙ্গে তার যেমন সম্পর্ক, আরো বল, আরো বল। তারপর তার দলের যারা লোকজন তারা তো পিছন থেকে বলে, আরে বাঘের বাচ্চা, বাঘের বাচ্চা। এইভাবে নাসিরুদ্দিন পাটোয়ারি ছাড়া এই কথা কে বলতে পারবে? মানুষের চরিত্র হলে কি জানেন, মানুষ সবসময় তাফালিং পছন্দ করে, তাফালিং করতে চায়, তাফালিং মানে মাস্তানি করতে চায়, এটা ভীষণ রকম আনন্দ। আপনারা নিজেরা ছোটকালে চিন্তা করে দেখেন, খুব ছোটকালে আপনাদের আসলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট এগুলো হওয়ার কথা আপনি এমনি ক্লাসে বলতেন, কিন্তু আপনার কি হতে ইচ্ছা করতো? আপনার একটা মাস্তান হতে ইচ্ছা করতো। আপনি দূর থেকে মাস্তান দেখতে পছন্দ করতেন। আপনার আশেপাশের যত অনিয়ম, অত্যাচার, জুলুম, এগুলো আপনি আপনার মাস্তানি দ্বারা ভেঙে চুরে চুরমার করে দিতে চাইতেন। তো আপনি সুযোগ পাননি, বা আপনার সে সাহস হয়নি, বা আপনাকে এই ধরনের কোনো কেউ প্রেজ করেনি। কিন্তু যারা একবার সুযোগ পেয়েছে এবং মানুষের প্রশংসা পেয়েছে, তারা এক একজনে হাজি মাস্তান হয়ে গেছেন, দাউদ ইব্রাহিম হয়ে গেছেন, ছোট শাকিল হয়ে গেছেন, আরো অনেক কিছু। তো নাসিরুদ্দিন পাটোয়ারি এবং অল অব দ্য, মানে যাকে বলা হয় জুলাই বিপ্লবী, তাদের মধ্যে শব্দ বোমা প্রয়োগের ক্ষেত্রে, যেমন হাদি যে কথাগুলো বলতো সেগুলো অশ্লীল ছিল, অশ্রাব্য ছিল, যৌনাঙ্গ এবং মলদার সংক্রান্ত বিষয়াদি ছিল। কিন্তু সে কিন্তু এই কথাগুলো বলছে না। সে যে কথাগুলো বলছে টু দি পয়েন্টে, গোলাম মোল্লা রনি সে একজন দুর্নীতিবাজ, গোলাম মোল্লা রনি সে একজন চাঁদাবাজ, গোলাম মোল্লা রনি এই কাজগুলো, মানে জাস্ট আমার নাম দিয়ে বললাম, এবার টু দি পয়েন্টে। তো সেক্ষেত্রে ইন পার্সন আমরা তাকে ফেস করতে পারছি না, বা আমরা তাকে বলতে পারছি না, তখন আমরা তার টেংরি ভেঙে দেওয়ার চেষ্টা করছি। তো এরকম ঘটনাগুলো সে ঘটিয়ে যাচ্ছে, এবং তার প্রেক্ষিতে এখন এই জুলাই মাসে এসে তিনি এবং তার সাথে তার সহযোগী সার্জিস, এই দুইজনকে যেভাবে বিএনপির যারা লোকজন আছে তারা টার্গেট করছেন, তাতে করে পুরো রাজনীতির যে জল এটা গোলা হয়ে গেছে। বিএনপি এখানে ত্রিমাত্রিক কৌশল করছে। প্রথম কৌশল হলো সার্জিসকে এবং নাসিরুদ্দিন পাটোয়ারিকে আলাদা করে দেওয়া। 2 নম্বর হলো নাসিরুদ্দিন পাটোয়ারিকে 1 নম্বর টার্গেট করে এনসিপিকে বলে দেওয়া হয়েছে যে আপনারা একে বাদ দেন, ডু এভরিথিং উইদাউট নাসিরুদ্দিন পাটোয়ারি। সেক্ষেত্রে আমরা আপনাদের জন্য একটা ব্যবস্থা করে দেবো। এবং রাশেদ, প্রধানমন্ত্রীর যে রাজনৈতিক সহকারী, তিনি বলেছেন যে আমরা প্রয়োজনে সহযোগিতা করব, সব জায়গাতে সহযোগিতা করব, যেখানে নাসিরুদ্দিন পাটোয়ারি যাবে না। এটা এক ধরনের যাকে বলা হয় এমন প্রস্তাব যে ভাই আপনি বিয়েটা করাই দেন, আপনি বসের ঘরে যেতে খুব লজ্জা পাচ্ছেন, ওটা আমি সেরে দেবো আর কি। রাজনীতিতে আসলে প্রতিপক্ষের সুবিধা নিয়ে, দয়া নিয়ে, করুণা নিয়ে কখনোই কেউ রাজনীতি করতে পারে না, সাইন করতে পারে না। রাজনীতিতে কখনো তেলবাজি করে, দালালি করে, জুতো চেটে, পা চেটে একটা সার্টেন লিমিট পর্যন্ত সাস্টেইন করা যায়, মানে থাকা যায়, কিন্তু সাস্টেইন করা যায় না, সার্ভাইভ করা যায় না। এটা জাস্ট লাইক এ চা পানি খাওয়ার মতো, কিন্তু মূল ডিশ না। রাজনীতিতে টিকতে হলে লড়াই করে, সংগ্রাম করে করতে হবে। এবং নেতা হতে হলে, নেতা আসলে ফকির মিসকিনের মধ্যে থেকে কখনো নেতা হয় না। নেতাকে অর্থনৈতিকভাবে সবল হতে হবে, সচ্ছল হতে হবে, অন্য সবার সাথে শিক্ষিত হতে হবে, মার্জিত হতে হবে, সবার চেয়ে সাহস বেশি থাকতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের রাজনীতির একটা অকাল। অকাল হলো আপনি নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, সার্জিস বলেন, তারপরে অন্যান্য যারা বলেন, তারপর
তাদের প্রতিপক্ষ যে সমস্ত লোকজন কথাবার্তা বলছে ঠিক সেম এজের, তাদের সঙ্গে যদি আগের জেনারেশন, জাস্ট 1 থেকে 2 জেনারেশন আগের আপনি 100 জন রাজনীতিবিদ দেখেন, যেমন আপনি নাজিমউদ্দিন আলমের কথা বলেন, বিএনপি নেতা নাজিমউদ্দিন আলম, বা ফজলুল হক মিলন, আরো বড় নেতার যাওয়ার দরকার নাই। তো এই নাজিমউদ্দিন আলম বা ফজলুল হক মিলন, এই দুজন লোক বসে থাকবে, আর এনসিপির এরকম 1000 ছেলে মেয়ে বসে থাকবে ফেয়ার জায়গাতে। এদের সামনে 5 মিনিট কথা বলার মতো অবস্থা এখনো এনসিপির কারো হয়নি। তো কাজে এনসিপি ঠিক সেই যোগ্যতাটা অর্জন না করে তারা যে কাজটি করার চেষ্টা করেছে সেটা হলো তাফালিং, কত দ্রুত সেই মানুষকে আকৃষ্ট করা যায়। আর আকৃষ্ট করার জন্য অনেক কাজ আছে। আপনি যদি লুঙ্গি উঠিয়ে আপনার পুটু মেয়েকে দেখায় দেন, লোকজন আপনি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যাবেন। আপনি যদি এই 4-500 লোক খেতে বসছে, সেখানে বসে মোটামুটি একটু বায়ু ত্যাগ করেন, সঙ্গে সঙ্গে আপনি ভাইরাল হয়ে যাবেন। সবার মধ্যে আপনি একটা পিস্তল বের করে একটা গালাগালি দেন, কিন্তু আপনি একটা জায়গাতে ঢুকছেন, ঢোকার সঙ্গে সঙ্গে সমস্ত অ্যাটেনশন আপনার দেখে গেছে। এই জন্য আপনার কর্ম থাকা লাগবে, তো আপনার ট্র্যাক রেকর্ড থাকা লাগবে। সেই ট্র্যাক রেকর্ড না থাকলে কখনো নেতা হওয়া যায় না। তো এক্ষেত্রে যারা নতুন নবীন, তারা খুব দ্রুত নেতা হওয়ার জন্য, জনগণের আকর্ষণ লাভ করার জন্য, তাফালিং করার জন্য যে কাজগুলি করছেন, সেই কাজে তাদের যারা শক্তিশালী প্রতিপক্ষ, তারা প্রতিহিংসা পরায়ণ হয়ে পড়েছেন। এবং সেই প্রতিহিংসা পরায়ণতা ডে বাই ডে, যাকে বলা হয়, ভয়ঙ্কর হয়ে পড়েছে। যেভাবে নাসিরউদ্দিন পাটোয়ারিকে আক্রমণ করা হচ্ছে, অন দ্য লং রানে যদি নাসিরউদ্দিন পাটোয়ারিরা টিকে যান এই ধরনের জুলুম অত্যাচারের বিরুদ্ধে, তারা হয়তো নেতা হতে পারবেন, কিন্তু তাদের অন্য যে যোগ্যতাগুলো আছে, এডুকেশন, ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি, মানুষের রেসপেক্ট গ্রহণ করার ক্ষমতা, তাদের সোশ্যাল ইনফ্লুয়েন্স, এখন আপনি নেতা হয়েছেন, কিন্তু আপনি একটা টেলিফোন করে কাউকে বললেন যে ভাই এটা ডিসি সাহেবকে, এটা সেক্রেটারিকে, এটা ডিআইজিকে এটা একটু করে দেন, সে যদি আপনার প্রতি শ্রদ্ধা পোষণ করে আপনাকে এই কাজটা করে না দেয়, আপনি জীবনে নেতা হতে পারবেন না, নেভার এভার ইন লাইফ। আপনি তাফালিং করতে পারবেন, এমপি হতে পারবেন, ভোট ডাকতে করতে পারবেন, আপনি প্রধানমন্ত্রীর দয়া নিয়ে মন্ত্রী হতে পারবেন, অনেক কিছু হতে পারবেন, কিন্তু কখনো নেতা হতে পারবেন না। তো যাই হোক, এখন আমাদের আসলে গত 2 বছর খুবই অস্থির একটা সময়। এই সময়ের মধ্যে আমরা বহু নেতাকে হারিয়েছি, যারা 50 বছরের রাজনৈতিক ক্যারিয়ার ছিল তাদেরকে হারিয়েছি। আবার বহু নেতাকে আমরা পেয়েছি যাদের 5 মাসেরও রাজনৈতিক ক্যারিয়ার ছিল না। আর এই সময়টাতে আমরা যাদেরকে দেখছি, পক্ষে এবং বিপক্ষে, অনেককেই আমরা অনেক কথা বলতে পারছি না, অনেক কিছু আমাদের সহ্য হচ্ছে না, অঙ্গ জ্বলে যাচ্ছে, এবং আমরা স্পষ্টতই একটা অস্থির এবং অরাজক রাজনৈতিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে পড়ে যাচ্ছে। আর তারই মধ্যে 2026 সনের জুলাই মাসে যেভাবে এনসিপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের উপরে যেভাবে আক্রমণ চালানো হচ্ছে, আর প্রতিপক্ষ যেভাবে এই আক্রমণ করে গর্ব অনুভব করছে, তৃপ্তি অনুভব করছে, এটি আরও 10টি, মানে একটি অপরাধ আরও 10টি অপরাধকে দাওয়াত করে নিয়ে আসবে। একটি প্রতিহিংসা আরও 10টি প্রতিহিংসাকে দাওয়াত করে নিয়ে আসবে। এবং আমাদের এই সমাজে যখনই মানে দুর্বলের পক্ষ থেকে কোনো আঘাত আসে, ও আঘাতটা মারাত্মক হয়, মরণ কামড় হয়। যে কোনো দুর্বল সাধারণত আক্রমণ করে না, কিন্তু দুর্বল যখন আক্রমণ করে তখন কিন্তু সেটা মারাত্মক হয়। আপনি চিন্তা করুন, ভারতবর্ষের ইতিহাসে যদি আয়রন লেডি বলা হয়, সর্বকালের সবচেয়ে কঠিন, কঠোর এবং নির্মম নিষ্ঠুর কোনো রাজনৈতিক নেতা থাকেন ভারতের ইতিহাসে, তিনি ইন্দিরা গান্ধী। আচ্ছা বলেন তো, তাকে কে মেরেছিল? একজন দুর্বল মানুষ, তার বডিগার্ড, সারাক্ষণ যে মাথা নুয়ে থাকতো, সে তাকে মেরেছিল। আচ্ছা, নথুরাম গডস কে ছিলেন? মহাত্মা গান্ধীকে যিনি গুলি করেছিলেন, তিনি একজন বিপ্লবী ছিলেন, কিন্তু তিনি বহু কাল ধরে, বহু বছর ধরে মহাত্মা গান্ধীর আশ্রমে যেতেন, বসে থাকতেন, দিনের পর দিন তার বক্তব্য শুনতেন, এবং তার একান্ত ভক্ত লোক ছিলেন, দুর্বল একজন মানুষ। তো দুর্বল একজন মানুষ যখন কাউকে আক্রমণ করে, প্রতিহিংসাপরায়ণ হয়ে যায়, তখন সেটা খুব ভয়ঙ্কর হয় যে কোনো দুর্বলের। এখন নাসিরউদ্দিন পাটোয়ারিকে যদি আপনি দুর্বল মনে করেন, সার্জিসকে দুর্বল মনে করেন, তো সেক্ষেত্রে এই দুর্বল মানুষগুলো যখন বলছে যে আমি তারেক রহমান সাহেবকে প্রতিশোধ নেব, তারেক রহমান সাহেব এটা খুব আমার রক্ত ঝরিয়েছে, খুব খারাপ কাজ করছে, তাকে কাফফারা দিতে হবে, তাকেও রক্ত দিতে হবে। আপনি বোঝার চেষ্টা করেন এই যে জিঘাংসা, এই জিঘাংসা কতটা ভয়ানক প্রতিক্রিয়া তৈরি করতে পারে। আপনি ইতিহাস পড়লে দেখুন, আমি অন্তত 20 জন
মানে লোকের নাম বলতে পারবো, আপনি যাদেরকে একেবারে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, যেমন হযরত উমরকে যে হত্যা করেছে, হযরত আলীকে যারা হত্যা করেছে, আপনি পড়ে দেখেন, মানে কোনো তুচ্ছ তাচ্ছিল্য করে একেবারে সাধারণ মানুষ, কল্পনা যে কখনো কল্পনাই করেনি যে এই লোক হযরত আলীকে হত্যা করতে পারে, এই লোক হযরত উমরকে হত্যা করতে পারে। মানে ওমর আরো ঠাট্টা করে, ওই যে হত্যাকারী তাকে ঠাট্টা করে একদিন একটা কথা বলেছিলে, তুমি তো ভাবসা কেমন দেখাচ্ছ, কথাবার্তা বলছো, মনে হয় যেন তুমি আমাকে মেরেই ফেলবে, অথচ তার হাতে তার কিন্তু মৃত্যু হয়েছে, জঘন্যভাবে মৃত্যু হয়েছে। তো কাজে এখানে আমি মনে করি রাজনীতিতে প্রতিহিংসা সৃষ্টি করতে হয় না, অসম কোনো যুদ্ধ করতে হয় না, এবং দুর্বলদেরকে কখনো খেপাতে হয় না। শেখ হাসিনা যাদেরকে খেপিয়েছিলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ, তখনও পর্যন্ত তারা তাকে আম্মা ডাকতেন, বঙ্গবন্ধুকে জাতির পিতা বলতেন, বঙ্গবন্ধুর বাংলায় অনাচার হবে না ইত্যাদি স্লোগান দিতেন। আর শেখ হাসিনা বারবার শুধু তাদেরকে তুচ্ছ এবং তাচ্ছিল্য করেছেন। আর সেই তুচ্ছ তাচ্ছিল্যের পরিণামটা কি হয়েছে নিঃসন্দেহে আমরা সবাই খুব ভালো করে জানি। আশা করি বর্তমান সরকার অনুরোধ, কোনো অবস্থাতেই কাউকে তুচ্ছ এবং তাচ্ছিল্য করবেন না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।